এই পরিস্থিতি আমরা আসলে কামনা করি না। আমরা চাই দেশ শান্তিতে থাক, দেশের মানুষ ভালো থাক। চলার পথে ভুল ত্রুটি থাকবে, সেটা দলের হইতে পারে, ব্যক্তির হইতে পারে। এখন তো আসলে দেশ গড়ার সময়। সুপ্রিয় দর্শক শ্রোতা, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে স্বাগত জানাই আমি মোহাম্মদ আকবর। এই অনুষ্ঠানে আমরা সাধারণত প্রতিদিনকার খবরাখবর, বিশেষ করে গুরুত্বপূর্ণ খবরাখবরের পর্যালোচনা করে থাকি। আজকে এই সংক্রান্ত বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আহমদ শুভ। শুভ ভাই, আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। শুভ ভাই, গতকাল ধানমন্ডি 32 সহ সারা দেশে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সহিংসতার ঘটনা আমরা লক্ষ্য করেছি। এই সংক্রান্ত বিষয়ে আপনি প্রতিবেদন করেছেন দেখলাম। তো আপনি এই সার্বিক বিষয়ে যদি আপনি কিছু তুলে ধরতেন, এবং বিভিন্ন জনদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখেছি। প্রধান উপদেষ্টা তিনি একটা বিবৃতি দিয়েছেন। এই বিবৃতি দিয়ে তিনি এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন। তো সার্বিক বিষয় যদি আপনি বলেন, কি আছে আজকের এই আপনার এই প্রতিবেদনে এবং আপনি কী কী বিষয় তুলে এনেছেন? একবার আপনি জানেন যে বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ধানমন্ডি যে বুলডোজার কর্মসূচি, এটার প্রথম ঘোষণা আসে ফেসবুকে। তো ফেসবুকে যখনই এই ঘোষণাটা আসে, তারপর থেকে কিন্তু আমরা নজর রাখছিলাম যে আসলে কি হতে যাচ্ছে ধানমন্ডিতে। যেহেতু আমি অপরাধ বিষয়ক রিপোর্টিং নিয়ে কাজ করি, তো সঙ্গত কারণে আমার নজর রাখাটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো আমার ফেসবুকে রাত 8টার দিকে দেখলাম যে কয়েকশো মানুষ, উত্তেজিত ছাত্র জনতা আমি বলবো, তারা ধানমন্ডি 32-এর গেট ভেঙে ভিতরে ঢুকে গেলেন। এরপরই তো বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন অনলাইন গণমাধ্যম ফেসবুকে লাইভ দিচ্ছে, আমরা দেখতেছি কি হচ্ছে ধানমন্ডিতে। ভাঙচুর চলতেছে ভিতরে। এরপরে এক্সকেভেটর আসলো। হ্যাঁ, আমরা দেখলাম এক্সকেভেটর। ভাঙচুর কি শুরু হয়েছে শেখ হাসিনার বক্তব্যের আগেই? বক্তব্যের আগে আমরা যেটা আমরা দেখতে পেয়েছি। এবং আপনি জানেন যে সরকার থেকে যে বিবৃতি দেয়া হয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত থেকে যদি উনি এই অনলাইনে বক্তব্য না দিতেন, তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। এবং বিবৃতিতে বলা হয়েছে যে গত 6 মাস কিন্তু ওই বাড়িতে কোনো প্রধান উপদেষ্টার বিবৃতির কথা। হ্যাঁ, প্রধান উপদেষ্টা দপ্তরের বিবৃতির কথা বলছি আমি। অন্য কয়েকটা রাজনৈতিক দলেও বিবৃতি দিতে দেখলাম আর কি, বিশেষ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি এবং বিএনপির মেজর হাফিজ, উনিও বক্তৃতা করেছেন দেখলাম এই বিষয়ে। মেজর হাফিজ উনি বলেছেন যে আমরা আসলে ঘটনাটা কীভাবে ঘটলো, কারা ঘটালো, এগুলো দেখে আমরা আসলে তথ্য নিয়ে তারপরে আমরা আনুষ্ঠানিক বিএনপির পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক বিবৃতি দিব। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কি বলেছে? যেটা আমাদের সময়ে আজ প্রকাশ হয়েছে, অরাজক পরিস্থিতির দায়িত্ব সরকার এড়িয়ে যেতে পারে না। এটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ বলেছেন। ঠিক আছে, আমি যেটা লক্ষ্য করলাম, জেএসডির বক্তব্য, যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, এটা সভাপতি আসম আব্দুর রব, তিনি সম্ভবত এরকম বলার চেষ্টা করেছেন যে এইটা দুইটা কারণে এই বাড়িটা গুরুত্বপূর্ণ। 32 নম্বর, একটা হচ্ছে যে এটা একটা ঐতিহাসিক জায়গা, এখান থেকে ইতিহাসের নানা ধরনের ভিত্তি রচিত হয়েছে, ঐতিহাসিক অনেক ঘটনার সাক্ষী ওই বাড়ি। পাশাপাশি উনি একটা বলেছেন যে এই বাড়ির থেকেই বাকশাল গঠিত হয়েছে, ফলে এই বাড়িটার ঐতিহাসিক ভিত্তি আছে এবং নেতিবাচক দিক আছে। দুইটা প্রয়োজনেই এই বাড়িটার মানে ধরে রাখার প্রয়োজন ছিল, বিশেষ করে গবেষণার কাজ এটা মানুষের প্রয়োজন হতো, এরকম একটা দেখলাম আর কি। আপনার বিষয়টা লক্ষ্য করেছেন? হ্যাঁ, আমার কাছে বিবৃতির রিপোর্টটা আমার হাতে। উনি যেমন বলেছেন, গণতান্ত্রিক কিংবা স্বৈরাচারী ইতিহাসের উদ্ভব, উত্থান, রূপান্তর এবং পতনের পর্যালোচনা ও মূল্যায়ন পরবর্তী প্রজন্মের কাছে উত্থাপন করাই ঐতিহাসিক কর্তব্য। এটা ওনার বিবৃতি। এই পরিস্থিতিতে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্য সৃষ্টির পায়তারা যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। শেখ হাসিনা অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করতে বঙ্গবন্ধুকে জনগণের ক্ষোভের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। এখনও পলায়নরত থেকে মানসিক ভারসাম্যহীন
ও উদ্ভট বক্তব্য প্রদান করে বঙ্গবন্ধুর মর্যাদার অবশিষ্টাংশ ধূলিসাৎ করার এবং 32 নম্বর গুড়িয়ে দেয়া উস্কানি দেন। আপনি 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 হয়তো দেখছেন, আপনি নিজেও, আমি যতটুকু জানি 32 নম্বরে আপনি গিয়েছেন, আপনি সুধা সদনে আপনি গিয়েছেন। আমি নিজেও বিকালে আমি দেখতে গিয়েছি, সেখানে আসলে মানে তখনকার পরিস্থিতিটা কী। সুধা সদনে কি আপনার চোখে পড়েছে? আমি যেটুকু দেখলাম যে কোনো স্টুডেন্টদেরকে ওখানে দেখি না, বা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা পরিচিত মুখ বিশেষ করে এরকম কাউকে দেখি না। মানে বিচ্ছিন্ন কিছু লোক ভাঙচুর করতেছে, আগুন জ্বালাচ্ছে, এরকম দেখলাম সুধা সদনে। আর 32-এ যেটা হচ্ছে স্লোগান দিয়ে একেবারে প্রকাশ্যে, এটা তো সবাই দেখছে। না, সুধা সদনে আমি যাইনি, তবে একটি পত্রিকার অনলাইনের লিডিং দৈনিকের অনলাইনে আমি যেটা রিপোর্ট পড়েছি যে যখন রাতে বুধবার রাতে সুধা সদনে আগুন লাগে, প্রথমত ধানমন্ডি, এরপরে সুধা সদনেও আগুন লাগানো হয়। ফায়ার সার্ভিসের কাছে কিন্তু ফোন গেছে যে এখানে আগুন লেগেছে, আপনারা আগুন নির্বাপনের ব্যবস্থা করেন। তারা আসেনি এবং তাদের থেকে বলা হয়েছে যে আসলে আমাদের নিরাপত্তার সমস্যা আছে, যে কারণে আমরা যেতে পারছি না। এবং শুধু সুধা সদন না, ঢাকার বাইরেও তো বিভিন্ন জেলাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সাবেক এমপি, স্থানীয় এমপি বা জেলার গুরুত্বপূর্ণ নেতা, তাদের বাড়িতেও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। কোথাও ফায়ার সার্ভিস গিয়েছে, কোথাও যায়নি। আর বেশিরভাগই আসলে আমরা প্রশাসনকে ওইভাবে, আমি আজকে সারা দেশের রিপোর্ট, মানে কয়েকটা জেলার রিপোর্ট আমার হাতে এসছে, আমি যেটা সম্পাদনা করতে গিয়ে দেখি যে অনেক জায়গায় আসলে প্রশাসনকে ওইভাবে যে ভূমিকা নেওয়ার কথা, প্রশাসন কিন্তু সেই ভূমিকা নেয়নি। কেন নেয়নি তারা বলতে পারবেন। হ্যাঁ, তো আমরা আসলে এ ধরনের পরিস্থিতি হোক, দেশের কোনো বিশৃঙ্খল পরিবেশ হোক, হ্যাঁ, এটা কিন্তু আমরা চাই না। আমরা চাই আমরা দেশের মানুষ ভালো থাক, সবাই ভালো থাক, সবাইকে নিয়ে আমরা ভালো থাকি। হ্যাঁ, মানুষের চলার পথে ভুল ত্রুটি থাকবে, সেটা দলের হইতে পারে, ব্যক্তির হইতে পারে, কিন্তু সেটারও একটা প্রতিবাদ, বিক্ষোভ যেটাই আমরা করি, সব কিছুর জন্য মানুষ ভোগান্তির শিকার না হয়, মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা আসলে এটাই চিন্তা করব। এবং আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের যারা রাজনৈতিক দলগুলো আছে, ঠিক আছে, বা যারা বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করতেছে, তারাও যেন মানুষের কথা প্রথম চিন্তা করেন। এটা হলো আমার কথা। শাহবাগ কিন্তু অবরোধ ছিল, হ্যাঁ, কয়েক ঘন্টা পরে হয়েছে, আপনি জানেন, ঠিক আছে। তো এই পরিস্থিতি আমরা আসলে কামনা করি না। আমরা চাই দেশ শান্তিতে থাক, দেশের মানুষ ভালো থাক। শান্তি ফিরে আসার মতো, মানে স্বাভাবিক অবস্থা ফেরার মতো কোনো ইঙ্গিত দেখছেন কিনা? আমি এরকম কোনো ইঙ্গিত দেখতেছি না। আমি আজকে সকালের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একজন পদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, উনিও দেখলাম একটু উদ্বিগ্ন। উনিও আসলে এইরকম একটা পরিস্থিতির মানে উনিও কামনা করতেছেন না, ঠিক আছে। তো ওনারা যেহেতু, আপনি জানেন যে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে অসংখ্য নিরপরাধ মানুষ মারা গেছে, ঠিক আছে। ইভেন কি অনেক জায়গায় শিশু মারা গেছে, শিশুরও প্রাণ গেছে, আমরা জানি। হ্যাঁ, অবশ্যই ক্ষোভ আছে। তো সেই মামলাগুলো নিয়ে তারা এখন অনেক ব্যস্ত। কীভাবে এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, সেই তদন্ত প্রক্রিয়া নিয়ে তারা এখন খুব ব্যস্ত সময় অতিবাহিত করতেছে। এর মধ্যে আবার এ ধরনের এই যে ভারতে পলাতক শেখ হাসিনার এই যে ভাষণকে কেন্দ্র করে আমরা যে ঘটনাগুলো আমরা দেখতেছি, আসলে আমরা শান্তিতে থাকতে চাই। এটা হলো আমার বক্তব্য। আপনি আসলে মানে জনগণের কথাটাই বলছেন। অবশ্যই আমরা সাংবাদিক, আমরা সবসময় জনগণের কথা বলি, চেষ্টা করি সবসময় মানুষের সুখ দুঃখ আমরা আমাদের লেখনীর মাধ্যমে তুলে আনতে। সবাই আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি বিস্তারিত বলতে পেরেছেন, এবং আপনার যে প্রত্যাশার কথা যে মানুষের মধ্যে একটা শান্তি ফিরে আসুক, এবং এটা আপনার প্রত্যাশা এবং জনগণের প্রত্যাশা। আমি একটু বলি আকবর, যে এই যে 32-এর যে ঘটনাটা, যে বুধবার রাত থেকে আজকে পর্যন্ত আমরা দেখলাম, এবং আজকে বিকালবেলা কিন্তু আবার 32-এর সামনে একটা গরু জবাই করা হয়েছে।
এই খবরটা হয়তো আপনি right. হ্যাঁ একটা গরু জবাই করা হয়েছে এবং রাতে হয়তো সেই যেটা আমি মানে অনলাইনে আমি একটা নিউজ পড়তেছিলাম যে রাতে যারা এই 32-এ আসবেন তাদেরকে খাওয়ানো হবে, ঠিক আছে। কিন্তু এই যে 32-এ যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আসলে কে দায়ী, কারা দায়ী, কেন ঘটলো, এটারও আমাদের আসলে বিশ্লেষণ করা দরকার। কেন কেন জুলাই এই আগস্টে এই যে এতগুলো মানুষ মারা গেল, এইসব আসলে আমাদের মানে ভাববার বিষয়। সামনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সামনে যাতে কোনো কোনো ওরকম অপশক্তি উদ্ভব না হয়, হ্যাঁ, গুম খুন না হয়, এটা কিন্তু আমাদের দেখার দরকার। আমাদের সব দল মত সবাইকেই এটার ব্যাপারে আমাদের কাজ করার সুযোগ আছে। অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের আছে, যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে, যারা রাজনীতিবিদ আছে, হ্যাঁ, সব পক্ষের আসলে এখন তো আসলে দেশ গড়ার সময়, ঠিক আছে। এত বড় একটা আন্দোলনের মাধ্যমে একটা সরকারের পতন হলো, কতগুলো মানুষ মারা গেল। এখন আমরা কীভাবে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাব, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। এই যে আমাদের সময় হার্ড নিউজে, তা না আমরা কিন্তু কী নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। তো ভবিষ্যতের জন্য আমরা এই দেশের কীভাবে উন্নতি করা যায়, দেশের মানুষের জন্য আমরা কীভাবে নতুন নতুন মানে আইডিয়া করা যায়, আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা আসলে কোনো অরাজকতা পরিস্থিতি আমরা চাই না। ধন্যবাদ সবাই আপনাকে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো অতিথির সঙ্গে অন্য কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সময়ের সঙ্গেই থাকুন।